এ দেশ কারো বাপের নয়, আমরা আরেকটি মেসেজ পেয়ে গেলাম আজকে। সায়রা পাতার গানে গানে আমাদেরকে কিন্তু প্রত্যেকবার এক একটি মেসেজ আবার দিয়ে গেছেন। প্রত্যেকটি বার্তায় যেন আমরা মনে রাখি, সেটি কিন্তু আজকের এই মঞ্চ থেকে যেন আমরা ধারণ করতে পারি। সুপ্রিয় দর্শক, আবার গান কিন্তু মিছিলে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে, বারংবার অনুপ্রেরণা জুগিয়েছে। ঠিক এরকম আমরা কিন্তু আরও সামনে কিছু গান শুনবো। আমাদের মাঝে আসবেন শিল্পী এলিটা, শিল্পী পারশা এবং আরও আকর্ষণীয় কিছু ব্যান্ড তো আপনাদের জন্য অবশ্যই অপেক্ষা করছে। তবে তার আগে আমি আরেকটু জানিয়ে দিতে চাই আপনাদেরকে যে আমরা আরও দুটি বিশেষ প্রদর্শনী কিন্তু দেখব এবং একই সাথে এখন আমরা যেটি করব সেটি হচ্ছে জুলাই স্মৃতিচারণ। নিশ্চয়ই এর কথাটার পরপর আমাদের মাথায় আসছে জুলাইয়ের সেই কন্যাদের কিংবা জুলাইয়ের সেই শিক্ষকদের। আমরা কিন্তু দেখেছি, আমরা যখন মাঠে নেমেছিলাম তখন কিন্তু আমাদের অনেক সম্মানিত শিক্ষক আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। এমনও কথা আমরা শুনেছি যে বলেছিল কয়বার মারবেন, কয়টা মারবেন, এমন অনেক বাক্য কিন্তু তারা আমাদের সামনে ঢাল হয়ে বলেছিল। তাই এবারে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাবো জুলাইয়ের সেই শিক্ষকগণের মধ্য থেকেই সম্মানিত আরেকজন শিক্ষক, আমাদের সকলের প্রিয় সাইমা ম্যামকে আমি আমন্ত্রণ জানাচ্ছি তার সেই জুলাই স্মৃতিচারণ আমাদের মাঝে রাখার জন্য। ম্যাম প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। ক্ষমা করবেন, আসলে এই 14ই জুলাই সেই শহীদ মিনার, সেই প্রাঙ্গণ, পরিচিত মুখ, রাজপথ, বুকের ভেতর স্মৃতি অনেক তাজা। ক্ষমা করবেন এই জন্য কথাগুলো হয়তো গুছিয়ে বলতে পারবো না। এই বাংলাদেশের এই কঠিন ইতিহাসের আমরা যারা সাক্ষী, আমরা যারা রাজপথে, নেপথ্যে, সামনে, পেছনে বিভিন্নভাবে এই যাত্রার অংশীদার, আমাদের কাছে স্মৃতিগুলো এত তাজা, এত অসংখ্য। সময়টা হয়তো 36 দিন হতে পারে, তার পেছনে এবং সামনে হাজারো স্মৃতি, হাজারো না বলা কথা। সেই জন্য যখন হঠাৎ করে কিছু স্মৃতির আমাদেরকে বলা হয় স্মৃতিচারণ করতে, আমরা খেই হারাই। আবেগগুলো আমাদের সত্যিকার অর্থে বাকরুদ্ধ হয়ে আসি আমরা। কারণ আমি 14 জুলাই দিয়ে যদি শুরু করি, কি হয়েছিল সেদিন ভুলে গেছি না, এক মুহূর্ত ভুলে যায় নাই। ততদিনে আমাদের সকলের, বাংলাদেশে আমরা জানি বিভিন্ন ধরনের ট্যাগ খাওয়া, আমাদের গায়ের চামড়া মোটা তো হয়ে যায় না। যতবার রাজাকার ট্যাগ দিয়েছে হিজাবের কারণে এবং তার মতাদর্শী না হওয়ার কারণে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলা হয়েছে, ততবার মরে গেছি। যতবার প্রতিবাদে নেমেছি, রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র ব্যবহার করে আমাদেরকে পিছু হটিয়ে দেওয়া হয়েছে। মেনে নেইনি, দমে যায়নি, কিন্তু মরে গেছিলাম মানুষ হিসেবে। এই 14ই জুলাই যেদিন প্রকাশ্য দিবালোকের সকলের সামনে রাষ্ট্রের সকল যন্ত্র ব্যবহার করে আমাদের সন্তানদের রাজাকার বলা হয়, ঘরের ভেতর বন্দি থাকা মৃত্যুর থেকেও কঠিন হয়। সেই দিন, সেই রাত, সেই মুহূর্তে কি মরম, কি যন্ত্রণা একজন শিক্ষক, একজন মা কোনোদিন এই স্মৃতি ভুলবার না। সেই রাগ, সেই ক্ষোভে যখন যন্ত্রণায় ফেটে পড়ছি, আমাদের কয়েকজন শিক্ষক যোগাযোগের মাধ্যমত ততক্ষণে আমাদের সমস্ত ফোন ট্যাপ হয়। স্বাধীন একটা দেশে পরাধীনভাবে বাঁচছি আমরা তখন। সেই মুহূর্তে যখন বুঝলাম যে আমাদের ছাত্রছাত্রীদের ওপর আঘাত হানবে, কারণ ততদিনে তো এটা স্টাবলিশড হয়ে গেছে, রাষ্ট্রীয় যন্ত্রের সাথে সাথে ছাত্রলীগের পেটোয়া বাহিনীকে বলা হবে এদেরকে মারো। এরা কারা? আমাদের সন্তান। আমাদের সন্তানদের ওপর রাষ্ট্রীয় বাহিনী লেলিয়ে দেওয়া হয়।
আমি একবার না আরো 100 বার বলবো, রাজাকারের বাচ্চা শব্দটা প্রকাণ্ড একটা গালি যাকে তাকে দেয়া হয়েছিল। আমাদের সন্তানদের ওপরে কাউকে গালি দেওয়ার অধিকার এই মাটিতে কোনো দিন হবে না। কিন্তু আমরা তখনও বিভাজনের রাজনীতি যে তারা খেলেছিল, আমাদের ভেতরে বিভাজনের রাজনীতির বিভাজন পেরিয়ে আমরা তখনও এসে সামনে একসাথে দাঁড়াবার সেই শক্তিটা অর্জন করিনি। কিন্তু সেই রাতে যন্ত্রণা ঘরে পায়চারি করছি, তাদের রাজাকারের বাচ্চা বলা হয়েছে, মানতে পারছি না। রাত তখন কয়টা হবে, উমামা আছে কি না আমি এখানে জানি না। আমার অসংখ্য ছাত্রছাত্রীদের চেহারা দেখতে পাচ্ছি, যেই আমার তরুণ এখন দেখলেই মনে হয় আমার সন্তান, আমার ছাত্রছাত্রীরা। রাত 12টায় সেই মেয়েরা যখন বের হয়ে আসলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার কে বলেছে, স্বৈরাচার, প্রতিবাদের তালা ভেঙে তারা সেদিনই বাংলাদেশকে মুক্ত করেছিল স্বৈরাচার। ঘরের ভেতর আমরা মায়েরা চিৎকার করছি, শিক্ষকেরা গর্বে, আমাদের কিচ্ছু যা তোমাদের সিজিপিএ কত, কে কত বড় না, কিন্তু এই বাংলাদেশকে এই ছাত্রীদের হাত ধরে নেতৃত্বে আরও একবার বাংলাদেশ মুক্ত হয়েছিল সেদিন। তবে বলি, এই শহীদ মিনার প্রাঙ্গণের কথা, স্মৃতিচারণের কথা বলছি তো, এই যে লজ্জা, এই যে মার ছিল, আপনারা একটু বুঝে দেখেন, আমাদের কিন্তু কোনো প্রশিক্ষণ নাই রক্ত দেখার। একজন ডাক্তার ছাড়া বোধহয়, আচ্ছা রক্তের রং কতটা লাল হয় জানা আছে কারো? ছড়রা গুলিতে কি পরিমাণ অসংখ্য চোখ গলে পড়ছে হাতের ভেতর। নদী নামে একটা মেয়ে আছে, আমি জানি আমার এই কথা তার কাছে পৌঁছে যাবে, ঢাকা মেডিকেলে। তার বাবা একদিকে দগ্ধ, তার ভাই আরেক দিকে। আমি চোখ থেকে তাকিয়ে দেখছি কানের মাংস খুলে পড়ছে। আমরা সবাই একটা বাচ্চাকে জানি মুসা, মনে আছে? মাথার খুলি যে দেখি দুভাগ করা, স্টেপল করে রাখা আছে, মাত্র অপারেশন, এবং তার মা কাঁদছে। আমি আর কিচ্ছু চাই না, আমার সন্তানটা কথা বলুক। আমাকে আজকে প্রশ্ন করা হয়, সাহস কোথা থেকে পেলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো, এই অন্যায় অত্যাচারের? স্মৃতিচারণ যদি করতে হয় আরো 100 বার করবো। যারা বলেন না যে জুলাইয়ের চেতনাকে যারা আমরা ধারণ করি নাই, আমাদের মধ্যে একটা গোষ্ঠী আছে, তারা এখন বিভিন্ন রকমের অন্যায় দেখে আমাদেরকে বলেন কি পেলাম। পেলাম এটাই যে এখন কোনো মুসার সৃষ্টি হয় না, যা কিছু অন্যায় হচ্ছে সেটা হচ্ছে আপনাদেরই সৃষ্টি। মানুষকে শেখানো অন্যায় দিয়ে দমন করা যায়, ক্ষমতা হাতে পেলে বহু কিছু করে ফেলা যায় না, এখন আর যায় না, এখন আর যায় না, যাবে না। আমি আসলে আমার পরিচয় আমি আজীবন দিতে চাই একটা পরিচয়ে। আমার নাম, আমার পরিচয় প্রথমে আমার বাংলাদেশের 71 স্বাধীনতা যুদ্ধ। আমার আরেক পরিচয়, আমার নাম জুলাই। জুলাইয়ের গণঅভ্যুত্থান, জুলাইয়ের ইতিহাস আমাদের পরিচয়। এই জুলাইয়ের ইতিহাসকে কারো একক হতে আমরা দিব না। আমি আমার এখানে বক্তব্য সংক্ষিপ্ত করবার আগে একটা কথা বলবো। জুলাইয়ের মেয়েরা যারা আছো, যারা নেতৃত্বে ছিলে, তোমাদেরকে যেভাবে অসম্ভব যন্ত্রণার ভেতর দিয়ে যেতে হচ্ছে, তোমাদেরকে বুঝতে হবে জুলাইয়ের সামনে পেছনে আশেপাশে যারা ছিলে, ওরা তাদেরকে আঘাত করবার চেষ্টা করছে। তাদেরকে বলতে চাই, 14ই জুলাই যদি স্মৃতি হয়ে থাকে, একটা কথা ছিল না, আসছে ফাগুন আমরা হব দ্বিগুণ, আমরা এখন শতগুণ, হাজার গুণ। দল থাকবে, মত থাকবে, ভিন্ন মত থাকবে, নারীর অবমাননায়, বাংলাদেশের সার্বভৌমত্বে এইভাবে আরো একবার বুক চিতিয়ে দাঁড়িয়ে যাব বাংলাদেশের প্রশ্নে। কোনো দিন আর এই মাটিতে কোনোদিন দ্বিতীয় স্বৈরাচারের আবির্ভাব হবে না, ইনশাআল্লাহ আমরা হতে দেব না। আমাদের বাংলাদেশে জুলাইয়ের ইতিহাস, আল্লাহ তাআলা আমাকে অনেক সৌভাগ্যবান করেছেন। আমি কখনোই মনে করি না এই গণসমুদ্রে আমার অনেক বড় কোনো অবদান আছে। তবে আল্লাহর কসম একটা কথা বলি, সেই স্বৈরাচারের দমনে যেদিন এখানে এই শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম, মনে হয়েছিল এই শহীদদের এখানে এসে যদি সেদিন শহীদ হয়ে যায়,
সেটা হয়তো বা আমার লজ্জার থেকে ওই মৃত্যুটাও আমাদের অনেক বেশি কাম্য হবে। জিজ্ঞেস করেন না কি পেয়েছি, সেই রকম পরাধীনতার থেকে মুক্তি পেয়েছি। বাংলাদেশটা সামনে আরও অনেক সুন্দর হবে। একসাথে এই এক সামিয়ানা সারা জীবন টিকে থাকবে, ওয়াদা দিলাম। ধন্যবাদ। ক্যামেরাম্যান করতে গিয়ে এইসব অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের ম্যামকে। আসলে শিক্ষকরা যখন দৃঢ় কণ্ঠে সামনে দাঁড়ায় তখন শিক্ষার্থীরা কিন্তু আরও বেশি উদ্দীপনা পায়। আমি আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে এই নারীরা কেউ শহীদ হয়েছে, কেউ কিন্তু আহত নিহত থেকে শুরু করে আমরা কিন্তু দেখেছি অনেক মায়ের কোল খালি হয়েছে, এমনও হয়েছে কেউ কেউ কারাবন্দী ছিল। আপনাদের নিশ্চয়ই সেই দিনের কথা মনে আছে, ডিবি অফিসের কার্যালয়ে আমাদের মধ্যে থেকে এমন একজন সমন্বয়ক ছিল, তিনিও কিন্তু সেই নারী। তার সেই দিনের লোমহর্ষক বর্ণনাগুলো আমরা শুনতে চাই, আন্দোলনের সেই দিনের কথাগুলো আমরা শুনতে চাই। এবারে আমন্ত্রণ জানাচ্ছি অন্যতম একজন সমন্বয়ক নুসরাত তাবাসসুম আপু। আমি সেই জুলাইকে স্মরণ করছি আবারও। আসসালামু আলাইকুম। আমি কোনো ভূমিকা ছাড়াই শুরু করতে চাই। এখানে আসার আগে আমাকে বলে দেওয়া হয়েছে সময় 3 মিনিট। জুলাইয়ের আগে আমার কখনো বেশি মানুষের সামনে কথা বলার অভ্যাস ছিল না। জুলাইতে কথা বলতে বলতে এখন অভ্যাসটা হয়ে গিয়েছে। জুলাইতে কিন্তু আমাদেরকেও বলে দেয়নি সময় 3 মিনিট। জুলাইতে আমরা যতক্ষণ খুশি ততক্ষণ কথা বলতে পারতাম, কারণ তখন আমরা ছাড়া কথা বলার মানুষ খুব কম ছিল। তখন আমরা দেখতাম শিক্ষার্থীরা সামনে এবং আমাদের শিক্ষকরা পেছন থেকে আমাদেরকে সাহস যোগাতো। দৃশ্যপট অনেকটাই পাল্টে গিয়েছে, তবে যেভাবে পাল্টাবে আশা করেছিলাম সেভাবে পাল্টায়নি। আমাকে এখানে আখ্যায়িত করা হয়েছে ডিবি নির্যাতিত, কারা নির্যাতিত সমন্বয়ক হিসেবে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের জার্নি এর চাইতে অনেক লম্বা। আমরা শুধু জুলাইতে না, জুলাইয়ের আগেও 2024-এর আগেও আমরা বছরের পর বছর হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে রাজনীতি করার জন্য আন্দোলন করেছি, কথা বলার জন্য আন্দোলন করেছি। এবং জুলাইয়ের আমাদের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এটা শুধু তার একটা চূড়ান্ত রূপ ছিল। দলে দলে আপনারা দেখেছেন 14 তারিখ রাতে মেয়েরা হল ভেঙে বের হয়ে এসেছিল, কিন্তু 14 তারিখের আগেও প্রত্যেক দিন ছাত্রলীগের মেয়েদের চোখের সামনে দিয়ে হল থেকে আমরা বের হয়ে আসতাম। আসলে আমাদের জার্নিগুলো এরকমই। তখন কেউ আমাদের পলিটিক্যাল মেয়ে বলে, তখনও আমাদের পলিটিক্যাল মেয়ে বলে ছোট করা হতো, এখনো করা হয়। ঠিক যেন মেয়েরা শুধুমাত্র মেয়েদের যখন মিছিলের প্রয়োজন মেয়েরা তখন সামনে আসবে, যখন আন্দোলনের প্রয়োজন শুধু মেয়েরা তখন সামনে আসবে, শুধুমাত্র ক্যামেরার সামনে দেখানোর জন্য মেয়েরা সামনে আসবে। এছাড়া মেয়েদের কোনো এজেন্সি নাই, মেয়েদের মগজের কোনো দাম নেই, মেয়েদের বক্তব্যের কোনো দাম নেই, মেয়েদের দাম আছে শুধু ব্যানার সাজানোর জন্য। এছাড়া আন্দোলনের আগে পরে কোথাও আপনি মেয়েদের দেখবেন না। মেয়েদের জন্য আলাদা করে প্রোগ্রাম করা লাগে, বছরে 364 দিন মেয়েদের কথা কেউ ভাবে না। এজন্য আলাদা করে ঢাক ঢোল পিটিয়ে আমাদের একদিন নিজেদের কথা বলতে হয়। আমাদের অডিয়েন্সও আমরা, আমাদের বক্তাও আমরা। আমাদের কথা কখনোই আমাদের বাইরে অন্য কোথাও গিয়ে পৌঁছায় না। এরকমটা আমরা চাইনি। আমরা চেয়েছিলাম একটা পরিবর্তন হোক, যেখানে মেয়েদেরকে শুধু আন্দোলনের স্বার্থে হলের তালা ভাঙবো, আমার ভাইদের আনবো এই জন্য আনা লাগবে না। যদি মেয়েদের হলে তালা হয় যেন মেয়েরা ভেঙে আসে, সেই সাহসটাও দেওয়া হবে। দুঃখের বিষয় এরকমটা হয় না। 14 জুলাইয়ের আগে শুধু না, 24-এর আগেও আমাদের বলাটা মেয়েটা রাজনীতি করে, রাতের বেলা ছেলেদের সাথে ঘুরে ঘুরে মিছিল করে, তখনও আমাদের এই চোখে দেখা হতো, এখনো আমাদের এই চোখে দেখা হয়। ঠিক যেন বা আমরা রাজনীতি করি বা করতে চাই, মেয়েরা রাজনীতি করতে চায়, অনেক বড় সামাজিক অপরাধ। পরিবর্তনটা হয়নি, দুঃখজনক। আমাকে বলা হয়েছে আমার অভিজ্ঞতার স্মৃতিচারণ কিছু করতে। আসলে স্মৃতি এগুলোই, আমরা আমাদের সাথে রাজপথে যা হয়েছে তার চাইতে অনেক বেশি বক্তব্যে আমাদের যেভাবে বলা হয়, যেভাবে আমাদের নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদেরকে
প্রেজেন্ট করা হয়, এগুলো আসলে বেশি দুঃখ কাতর স্মৃতি। এই স্মৃতিগুলো কোথায় বলবো জায়গা নেই। ডিবি কার্যালয়ে কি হয়েছে না হয়েছে সেটা জিজ্ঞেস করার জন্য অনেক ক্যামেরা আমার সামনে এসেছে, কিন্তু কেউ আমাদের একবারও এটা জিজ্ঞেস করার জন্য আসেনি জুলাইয়ের সেই অতগুলো মেয়ে এখন কেন নেই, কেন জুলাইয়ের মেয়েদেরকে আলাদা করে অ্যাড্রেস করা লাগে, তারা বাদবাকি দিনগুলোতে সম্মান পায় না, এটা জিজ্ঞেস করার জন্য আমার সামনে কেউ আসেনি। আমি খুবই দুঃখিত, আপনারা যা শুনতে চেয়েছিলেন আমি হয়তো সেই গল্পটা পরিষ্কার করে বলতে পারলাম না, কিন্তু এই কথাগুলো বলার জায়গার দরকার আমাদের। শুধু আমি নুসরাত তাবাসসুম নয়, আমি মনে করি এখানে এই স্পেশাল যে দুটো চেয়ারের সারি, এর পেছনে যারা আছে তাদের প্রত্যেকের কাছে আলাদা আলাদা গল্প আছে। সময় স্বল্পতা, ওই 3 মিনিটের বাধা ধরা সীমানায় এই 36 দিনের গল্পগুলো পেছন থেকে উঠে আসবে না। আমি সামনের দুটো সারিকে অনুরোধ করব, আপনারা একটু পেছনের সারির গল্পগুলো সামনে আসার জায়গা করে দিবেন। এখনো সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে খানকিমাকে হেজাব করে গালি শুনতে হয়, খুবই দুঃখজনক। এবং সত্যি কথা বলতে এই গালি শুধু আমি নুসরাত তাবাসসুম শুনে এমন না, শুধু জুলাইয়ের মেয়েরা শোনে এমন না, বাংলাদেশের সেই সমস্ত মায়েরাও শোনে যারা জুলাইতে আমাদেরকে খাবার পানি দিয়েছিল, সেই সমস্ত বোনেরাও শোনে যারা রাতের বেলা গেলে আমাদের আহত শরীরে মলম লাগিয়েছে, আমাদেরকে খাবার খাইয়ে দিয়েছে, পানি এনে দিয়েছে। আমাদের শিক্ষিকারাও তো শোনে, আমাদের সরকারি কর্মকর্তা যে সমস্ত নারী রয়েছেন তারাও তো শোনেন, সবাই শোনে। কিন্তু পরিবর্তনটা আসলে কোত্থেকে আসবে কেউ বুঝতে পারছে না। আমি আপনাদের বলবো, যদি সত্যি জুলাই নারী দিবসকে আপনারা মহিমান্বিত করে তুলতে চান, তাহলে জুলাইয়ের নারীদেরকে কোনো কোনো ক্যাম্পাসে দেখা যায় জুলাইয়ের নারীদেরকে বহিষ্কার করে রাখা হয়েছে, আজকে আবার সেই ক্যাম্পাসে র্যালিও হচ্ছে। বাংলাদেশ, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হলে তালা ভেঙে বের হয়ে এসেছিল। কেন? কারণ মেয়েদের হলগুলোতে তালা দেওয়া থাকে, ছেলেদের গুলো দেওয়া থাকে, ওদের তালা ভাঙা লাগে না। খুবই মানে অদ্ভুত ঘটনা। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত
এভাবেই শুরু হয়েছিল আমাদের 14 আন্দোলন। নাইমা সাইদ মুগ্ধ, নাইমা সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে? এখন আমরা সবাই একসাথে স্লোগান হবে কি? সবার কি রক্ত গরম হয়ে গেছে? জুলাইকে সবাই ভুলে গেছি? অ্যাকশন অ্যাকশন, খুনিদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, গোলামি না আজাদি, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার সোনার বাংলায় এই জাহিদ নিলয় মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। এভাবেই সংগ্রামের মধ্য দিয়ে যেমন 14 জুলাই শুরু হয়েছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো কেঁপে উঠেছিল, পাবলিক বিশ্ববিদ্যালয়ের রাজপথ কেঁপে উঠেছিল, ঠিক একইভাবে আমরা কিন্তু দেখতে পাই যে এই গণ অভ্যুত্থানের সময় 18 তারিখে নেমে আসে প্রাইভেটের ছেলেমেয়েরা সবাই বলে যে আমরা নাকি ফার্মের মুরগি, আমাদেরকে বাসার থেকে বের করা যায় না। কি অদ্ভুত বিষয়, যখন আন্দোলন থমথমে তখন এক ঝাঁক প্রাইভেট তরুণীরা স্লোগান দিয়ে বের হয় এবং তারা রাজপথে বলে আসে যে তুমি কে আমি কে। আমরা সবাই জানি যে আমরা স্লোগানের মাধ্যমে এই পুরো জুলাইকে উত্তাল রেখেছি। যেভাবে আমরা দেখলাম যে এক ঝাঁক তরুণী বিভিন্ন কলেজ প্রতিষ্ঠান পাবলিক থেকে এসেছে, ঠিক একইভাবে আমাদের মধ্যে এক ঝাঁক তরুণীরা আছে যারা প্রাইভেট থেকে এসেছে, যারা প্রাইভেটে বিভিন্ন জোনে উচ্চস্বরে বলে উঠেছিল। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, কোটানো মেধা, মেধা মেধা, কোটানো মেধা, মেধা মেধা, তুমি কে আমি কে, প্রাইভেট প্রাইভেট, তুমি কে আমি কে, প্রাইভেট প্রাইভেট, কথায় কথায় বাংলা ছাড়, হবে না, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার, কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ দাদার। কোন সমাজ আছে, কোন ছাত্র সমাজ আছে, কোটানা মেধা, মেধা মেধা, কোটানা মেধা, মেধা মেধা, তুমি কে আমি কে, প্রাইভেট প্রাইভেট, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার, স্বৈরাচার স্বৈরাচার, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কোটানা মেধা, মেধা মেধা, কোটানা মেধা, মেধা মেধা, কোটানা মেধা। মেধা মেধা, প্রাইভেটের সবচেয়ে বড় স্লোগান, আমার ভাই মরল কেন, জবাব চাই জবাব চাই, বলে হবে না জবাব দেয়, আমার ভাই মরল কেন, আমার বোন মরল কেন, খুনি হাসিনা জবাব চাই, ঘুরে হাসিনা জবাব দে, আমার ভাই
মরলো কেন? খুনি হাসিনা জবাব দে, খুনি হাসিনা জবাব দে। আমার ভাই মরলো কেন? কোটা না মেধা, মেধা মেধা, জনে জনে খবর দে। না খবর দে, এই শেখ হাসিনার খবর দে। জনে জনে খবর দে, এই জনে জনে খবর দে। শেখ হাসিনা খবর দে, স্বৈরাচারের খবর দে। জনে জনে খবর দে, জনে জনে খবর দে। শেখ হাসিনার খবর দে, স্বৈরাচারের খবর দে। জনে জনে খবর দে। কোটা না মেধা, মেধা মেধা, কোটা না মেধা, মেধা মেধা, এভাবে হাজারো স্লোগানে স্লোগানে মুখরিত হয়েছিল আমাদের রাজপথ। শেষে একটা পর্যায়ে কম্পিত হয়ে স্বৈরাচারের গদি নড়ে ওঠে। আমরা শুনছিলাম সেই জুলাই কন্যাদের স্লোগান। মনে আছে সেই 14ই জুলাই রাতের কথা, যেই রাতে প্রথম তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়ে হাজার বছর ধরে গড়ে তোলা রাজাকারের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভ ভেঙে দিয়ে মেয়েরা হলের তালা ভেঙে বেরিয়ে এসেছিল। হ্যাঁ, আমাদের সেই দিনের কথা, সেই রাতের কথা স্মরণ আছে। 14ই জুলাই রাজাকার 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 স্লোগান দেওয়া মিছিলে ছাত্রলীগের হামলায় আহত হয় সোহাগী। পুরো আন্দোলনটা সেই আহত হওয়া অবস্থায় ক্রেস্ট বগলে নিয়ে আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছে, গঠিত করেছে, সংগঠিত করেছে। আমরা শুনব সেই দৃঢ় নেতৃত্ব, সেই দৃঢ় সাহসিকতার গল্প, আমাদের জুলাইয়ের অন্যতম জুলাই কন্যা সোহাগী সামিনার কথা। মঞ্চে আসছে সোহাগী সামিনা। সকলকে সংগ্রামী এবং রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কথা বলছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এই গোটা বাংলাদেশের যে জুলাই গণ অভ্যুত্থান, সেগুলোয় গণ অভ্যুত্থানে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বপ্রথম কোটা সংস্কারের দাবিতে যেই আন্দোলনটা বের হয়, কর্মসূচিটা বের হয়, সেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। এরপর যখন কারফিউ দেওয়া হয়, তখন সেই সারা বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কারফিউ ভঙ্গ করে কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে 14ই জুলাই ছিল একটি গুরুত্বপূর্ণ রাত, যেখানে সর্বপ্রথম আমরা মিছিল নিয়ে বিভিন্ন ছেলেদের হলগুলোতে প্রদক্ষিণ করতে গিয়ে ছাত্রলীগের মুখোমুখি অবস্থান দাঁড়িয়ে ছাত্রলীগকে পাল্টা আক্রমণ করি। এবং সেই দিনই প্রথম ছাত্রলীগ আমাদের কাছ থেকে ধাওয়া খেয়ে অনেকেই হল ছাড়তে বাধ্য হয়। বাংলাদেশে সর্বপ্রথম বোধহয় জাহাঙ্গীরনগর থেকেই ছাত্রলীগ পলায়ন করে। অনেক গল্প আছে, অনেক স্মৃতি আছে, স্মৃতিচারণ করবার কথা বলছে উপস্থাপিকা যিনি, উনি বলে গেলেন যে 14ই জুলাই আমি আহত হয়েছিলাম, তারপর সে ক্রাচে ভর করেই 15ই জুলাই রাতে ভিসি বাড়ির মধ্যে আমরা আটকা পড়েছিলাম। বারবার সাহসী নারীদের কথা এই মঞ্চে উপস্থাপিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কতটা সাহসের সাথে এই লড়াইকে বেগবান করেছে সেই কথা আমরা শুনেছি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা কীভাবে ভূমিকা পালন করেছে সেটা অনেকটা ধামাচাপাই পড়েছে। শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যতিরিকে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয়ের জুলাইয়ের যেই সংগ্রামের যে স্মৃতিকথা, সেটা বোধহয় কিছুটা ধামাচাপা পড়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15ই জুলাই রাতে যখন আমরা ভিসি বাড়ির মধ্যে আটকা পড়ে যাই, সেইখানে দলবল নিয়ে এসে সাভারের ছাত্রলীগ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ রামদা নিয়ে এসেছে, বন্দুক নিয়ে এসেছে, পেট্রোল নিয়ে এসে আমাদের উপর হামলা করেছিল। তখন এক নারী শিক্ষক এসে আমাদেরকে বলেছিলেন যে এইখানে যে নারীরা রয়েছেন তাদেরকে আমরা পুলিশের গাড়িতে করে নিরাপত্তার সহিত হলে পৌঁছে দেব। তখন সেই মুহূর্তে যখন সবাই কলমা করছে, যখন সবাই ঈশ্বরকে ডাকছে হয়তো আর বাঁচবে না, সেই মুহূর্তেও কিন্তু জাহাঙ্গীরনগরের নারীরা বলেছিল আমরা আমাদের ভাইদেরকে রেখে এখান থেকে এক চুলো নড়ব না, আমরা আমাদের ভাইয়ের মতো সমানভাবে এই ছাত্রলীগকে এবং সন্ত্রাসীদেরকে মোকাবেলা করব। এই হচ্ছে জাহাঙ্গীরনগরের নারীদের চরিত্র। আমার নিজের যদি কিছু স্মৃতি কথা বলি, 5ই আগস্টের স্মৃতি আমাকে সবসময় নাড়া দেয়। 5ই আগস্টে আমরা যেই রোড মার্চ শুরু করেছিলাম গণমুখ অভিমুখে, সেইখানে রোড মার্চের শুরু থেকে শেষ পর্যন্ত আমি স্লোগান দিই
দিয়েছি। সেই স্লোগানের একটা স্মৃতি কথা মনে পড়ে, যখন আমরা পাকিজা মোড়ে পুলিশের মুখোমুখি হই, পুলিশ যখন নির্মমভাবে গুলি চালাচ্ছে, বিভিন্ন দালান কোঠা থেকে ছাত্রলীগ যখন নির্মমভাবে গুলি চালাচ্ছে, তখন অনেকেই নিজের জীবন বাঁচানোর জন্য পুরো মিছিলটাই বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। তখন আমি মাইক হাতে এবং আমার মাইকে যে রিক্সা মামা ছিলেন উনি সহ মিছিল আমরা স্লোগান দিতে দিতে এগিয়ে যাই। তো সেইখানে পুলিশের সামনে দাঁড়িয়ে আমি স্লোগান দিচ্ছি, পুলিশের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। পিছনে ঘুরে দেখলাম যে আসলে পুরো মাঠ ফাঁকা, কেউ নেই। প্রত্যেকেই তখন ওই গুলি বর্ষণের সময় বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। তো সেই সময় আমি মাইক হাতে একা বলছিলাম, পুলিশের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মিনিট কয়েকের বাদেই আবার মানুষ জড়ো হয়ে গেলেন সেই স্লোগান শুনে। এই কথাগুলো এই জন্যই বলছি যে এইটা শুধু সোহাগী সামিয়ার গল্প না, এটা সারা বাংলাদেশ জুড়ে যেইখানেই নারীরা আন্দোলনে ছিল সেই সমস্ত নারীদের এরকম হাজারো স্মৃতিকথা রয়েছে। সেই স্মৃতিকথা বলার পর আরও একটি কথা উল্লেখ করতে হয়, জুলাই তো শেষ হয়ে যায় নাই। জুলাইয়ের যে ঘটনাকে আজকে আমরা স্মৃতি হিসেবে উল্লেখ করছি, সেইটা আমাদের কাছে আজকে স্মৃতি নয়। এই জন্যই স্মৃতি নয় কারণ 24 জুলাইয়ে আমাদের জীবন নিয়ে যে আশঙ্কা ছিল, যে ভয় ছিল, আজকে 25 জুলাইয়ে দাঁড়িয়ে একই রকমভাবে আমাদের জীবনকে নিয়ে সেই আশঙ্কা এবং ভয় বিরাজ রয়েছে। আজকে 24 জুলাইয়ে আমরা যে সংগ্রাম করে আমাদের জীবনকে বাঁচানোর চেষ্টা করেছি, আজকে 25 জুলাইয়ে দাঁড়িয়েও একই রকম ভাবে আমাদেরকে সংগ্রাম করতে হয়। আজকে রাষ্ট্র কিংবা সরকার জুলাইকে উদযাপন করবার জন্য এই আয়োজন করেছে, কিন্তু আমি আজকে জুলাইকে উদযাপন করবার জন্য এখানে দাঁড়াই নাই। আমি দাঁড়িয়েছি জুলাইয়ের পরবর্তী সময়ে যে সকল নারীরা ধর্ষিত হয়েছে তাদের কথা বলার জন্য। আমি জুলাইকে উদযাপন করবার জন্য আজকে এখানে দাঁড়াই নাই। জুলাইয়ের পরবর্তী সময়ে যে গোষ্ঠী বেগম রোকেয়াকে, ইলা মিত্রকে, প্রীতিলতাকে বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে তাদের বিরুদ্ধে আঙুল তোলবার জন্য আমি এখানে আজকে দাঁড়িয়েছি। তাদেরকে আঙুল তুলে বলতে চাই যে এই বাংলাদেশের সংগ্রামী নারীরা কিন্তু এখনো হাল ছেড়ে দেয় নাই। অতএব আপনারা সাবধান হয়ে যান। যেই নারীরা পুলিশের সামনে দাঁড়িয়ে স্লোগান চালিয়েছে, সেই নারীদেরকে ধর্ষণ করে, লাঞ্ছিত করে, সেই নারীদেরকে অবমাননা করে আপনারা কখনো দমাতে পারবেন না। রাষ্ট্রকেও মনে রাখতে হবে, শুধুমাত্র 14 জুলাই পালন করলেই নারীর সম্মান রক্ষা হয় না। শুধুমাত্র 14 জুলাই পালন করলেই নারীর যে অবদান, নারীর যে ভূমিকা, সেটাকে স্বীকৃতি দেওয়া হয় না। তার জন্য নিরাপত্তা রাখতে হয়, তার জন্য সসম্মান রাখতে হয়, তার জন্য সমতা রাখতে হয়, তার জন্য স্বাধীনভাবে বেঁচে থাকার পরিবেশ নির্মাণ করতে হয়। আমরা শুধু 14 জুলাই পালন করতে চাই না, আমরা প্রত্যেকটা দিনই 14 জুলাইয়ের মতো করে বাঁচতে চাই। আজকে এই 14 জুলাই আমাদের আনন্দ করবার কথা ছিল, কিন্তু আজকে সারাদিন বুক ভারী হয়ে এসেছে। কারণ আমি জানি যে এই 14 জুলাই যেই বাবা শহীদ হয়েছেন, সেই বাবার মেয়ে গণধর্ষণের শিকার হওয়ার পর 23 দিন পর আত্মহত্যা করেছেন। জানি না সেই ধর্ষণ প্রতিরোধে এই রাষ্ট্র কি ব্যবস্থা নিয়েছে। জানি না প্রত্যেকটা ক্যাম্পাসে এই যে জুলাই যোদ্ধা নারীদেরকে লাঞ্ছিত করা হয়েছে। শুধু শিক্ষার্থীদের কথা কেন বলছি, আমাদের যে শিক্ষকরা সামনের সারিতে দাঁড়িয়ে এই আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, এই আন্দোলনকে বেগবান করেছেন, সেই শিক্ষকরা কি লাঞ্ছিত হয় নাই? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি এখনো লাঞ্ছিত হচ্ছে না? সেই লাঞ্ছিতকারীদের, নিপীড়কদের রাষ্ট্র এখনো পোষণ করে, যার ফলে তারা এতটা স্পর্ধা নিয়ে বুক ফুলিয়ে প্রত্যেক মুহূর্তে নারীকে নিপীড়ন করে যায়। বলতে চাই, আমরা এইভাবে 14 জুলাই, এইভাবে জুলাই মাসকে স্মরণ করতে চাইনি। আমরা আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম সেই সংগ্রাম ব্যাহত থাকবে। আমরা এই রাষ্ট্রের প্রতি ভরসা করতে পারছি না। আমরা ভরসা করছি আমাদের লড়াইয়ের উপর, আমরা ভরসা করছি আমাদের এই সংগ্রামের উপর। ধন্যবাদ। শুভেচ্ছা বিনিময়ের জন্য আসবেন বাংলাদেশ
নারী ফুটবল ফেডারেশনের বাংলাদেশ নারী ফুটবল ফেডারেশনের দুজন সদস্য অর্পিতা বিশ্বাস এবং সুরভি আকন্ত প্রীতি। মঞ্চে তাদেরকে আহ্বান জানাচ্ছি শুভেচ্ছা বিনিময় করার জন্য। মঞ্চে আসছে নারী ফুটবল ফেডারেশনের দুই সদস্য, গর্বিত সদস্য যারা বিভিন্ন সময়ে পুরস্কার জিতে আমাদের নারী ফুটবল ফেডারেশনকে সম্মানিত করেছে। মঞ্চে আসছে অর্পিতা বিশ্বাস এবং সুরভি আকন্ত প্রীতি। আমার আসসালামু আলাইকুম, আমি অর্পিতা বিশ্বাস, ন্যাশনাল ফুটবল প্লেয়ার। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে এসেছি এবং আমাদের প্রেসিডেন্ট তাবিদওয়াল স্যার এবং আমাদের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ম্যামের পক্ষ থেকে আমরা সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং ওমেন্স ডের পক্ষ থেকে সকল নারীদের প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সৌরভী আকন্দ প্রীতি। তো সকল নারীদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক। সবাইকে ধন্যবাদ। ওরা আমার ভাইকে মেরে ফেলেছে, ওরা আমার ভাইকে মেরে ফেলেছে। মনে আছে সেই কণ্ঠস্বর? সেই কণ্ঠস্বর থেকে সেই ধ্বনি পরিবর্তিত হয়ে 1 2 3 4 শেখ হাসিনা তুই স্বৈরাচার। সেই চিরচেনা কণ্ঠ, সেই চিরচেনা গল্প আমরা শুনতে যাচ্ছি। মঞ্চে আসছেন নাফসিন, তার জুলাইয়ের অভিজ্ঞতা, কিভাবে এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে দীর্ঘ 11 মাস পরে আবার জুলাই পদার্পণ করলো, কতটুকু বন্ধুর ছিল তার যাত্রা, কিভাবে সে এগিয়েছে, কি কি প্রতিবন্ধকতা সে পেয়েছে, শেয়ার করবে তার অনুভূতি। মঞ্চে আসছেন নাফসিন। যেকোনো তো একটা থাকবে আর দুটোটাই অপশন থাকবে। আসসালামু আলাইকুম। অনুষ্ঠান রেকর্ড করছেন নাকি লাইভ ব্রডকাস্ট করছেন? লাইভ ভিডিও দেখা হচ্ছে কিন্তু ফুটেজ নিয়ে রাখছি। প্রিয় অতিথিবৃন্দ, আমার জুলাইয়ের সহযোদ্ধারা এবং প্রিয় বিপ্লবীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে 14 তারিখ আসলে একটি শুধু তারিখ নয়, এটা একটা স্মরণীয় দিন। কারণ 14 তারিখ সর্বপ্রথম নারীরা দাঁড়িয়েছিল তাদের ন্যায় বিচারের দাবিতে। নারীরা দাঁড়িয়েছিল শুধুমাত্র ন্যায় বিচারের দাবিতে না, স্বৈরাচারের এগেইনস্টে কথা বলতে তারা দাঁড়িয়েছিল। এবং সেই স্বৈরাচার আমাদেরকে দমিয়ে রাখতে চেয়েছিল। কিন্তু যখন নারীরা দাঁড়িয়ে যায় তখন আর কাউকে দমানো যায় না, ইতিহাস বদলে যায়। সেরকম করেই ইতিহাস বদলে গিয়েছিল। আমি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, আমি কখনো কোথাও এটা দাঁড়িয়ে বলতে পারিনি বা বলিনি আমার এই আন্দোলন করা বা আমার এই সম্মুখ সারিতে থেকে স্লোগান দেয়া, আমাকে সবাই অনেক নামে আমাকে ডাকে। কিন্তু আমি মনে করি আমার এই পুরো জার্নিটার পিছনে এবং আমি যা করছি এখন পর্যন্ত তার পিছনে শুধুমাত্র অবদান আমার বাবাকে দিব। আমি কখনো আমার বাবাকে বলতে পারিনি যে আমি আমার বাবাকে কতটা ভালোবাসি এবং এই যে আমাকে এতটা সাপোর্ট করেছে সেটা শুধুমাত্র আমার বাবা করেছে। যখন জুলাইতে আমি আটকে পড়েছিলাম, যখন আমাকে কেউ জায়গা দেয়নি থাকার জন্য, বা আমি বসুন্ধরা গেটে আমি অনেকজনকে কল করেছিলাম, অনেক সহপাঠীকে কল করে বলেছিলাম আমাকে একটু থাকার জন্য জায়গা দিন, আমাকে কেউ থাকার জন্য জায়গা দেয়নি। ঠিক সেই মুহূর্তে আমার বাবা আমাকে কল করে বলেছিল, মা তুমি কোনো টেনশন করো না, আমি বাইক নিয়ে আসছি। আমার বাবা বাইক ভাড়া করে সেই মিরপুর থেকে বসুন্ধরা এসেছিল আমাকে নেয়ার জন্য।
তাই আমি মনে করি প্রত্যেকটা সাহসী কন্যার পিছনে একজন করে বাবা আছে, একজন সাহসী বাবা আছে, যার কারণে আজকে আমরা এখানে আছি। ওইখানে বক্তব্য নিবো আর একটা লাইভ করবো। এবং সর্বশেষ আমি কিছু কথা বলতে চাই। যদি আমি বলি আশা আকাঙ্ক্ষার কথা, জুলাই অভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে নিয়ে যে আমরা এগিয়ে যাচ্ছি, এখনো আমরা যে নারীরা সামনে আছি এবং আমরা যে নারীরা এখনো চেষ্টা করে যাচ্ছি, আমাদের আসলে ইতিহাসের দায় আছে আমাদের কাঁধে, আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের দায় আছে আমাদের কাছে। সুতরাং আমাদেরকে যদি কেউ কোনো ধরনের কটাক্ষ করে কথা বলে, কেউ যদি আমাদেরকে গালি দেয়, কেউ যদি আমাদেরকে মন্তব্য করে, আমাদের পিছনে সরা যাবে না। আমাদের মাজা সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। আমরা মনে করি যদি নারীরা শক্তভাবে দাঁড়িয়ে থাকে তবেই আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারবো, এবং আগামীর বাংলাদেশ এই নতুন নারীদেরকে দিয়ে, এই নারী নেতৃত্বদেরকে দিয়ে তৈরি হবে বলে আমি মনে করি। আগামীর বাংলাদেশ শক্তভাবে আমরা যদি কখনো কোনো ধরনের নিপীড়নের শিকার হই বা আমাদেরকে যদি দমন নিপীড়নের শিকার করা হয়, আমরা আবার দাঁড়াবো। আমরা যেভাবে জুলাইতে সামনে ছিলাম, সামনের সারিতে থেকে আমার ভাইদেরকে প্রোটেক্ট করেছিলাম, সেরকম করে আবারও আমরা গুলির সামনে দাঁড়িয়ে যাব। আজকে আমি একটাই দাবি জানাচ্ছি যে আমরা যে রাতে বাইরে থাকতে পারি না, এরকম একটা অনিরাপত্তার মধ্যে দিয়ে আমরা ডেইলি যাচ্ছি, যেই পরিমাণে অনিরাপত্তা আমাদের এখনো ফিল করি আমরা, এখন পর্যন্ত কোনো ধরনের যে কোনো কিছুর আমরা বিচার সেরকম করে করতে পারিনি। আমার বোন এতজন নিহত হয়েছে, তাদের বিচার করতে পারিনি। আমি তাদের বিচারের দাবি জানাচ্ছি এবং আমি চাই তাদের বিচার করুক। হয়তোবা আমি আমার এখানে বলা হয়েছে আমাকে আমার স্মৃতির কথা বলতে, কিন্তু আমি আমার স্মৃতির কথা থেকে আমার মনে হয় যে আমার শহীদ এবং আহত ভাইদের যদি আমি বিচারের দাবিটা জানি, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে এখানে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে, ভবিষ্যতে হয়তোবা যখন আবার বাংলাদেশের দরকার হবে আমরা হাজির হব। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাফসিনকে। ধন্যবাদ জুলাইয়ের প্রাইভেট যোদ্ধা নাফসিনকে। আমরা এর আগেও একটা ঘোষণা দিয়েছিলাম, কিছু কারণবশত হয়নি। আমরা বলেছিলাম আবরার ফাহাদের কথা, বুয়েটের সেই মেধাবী ছাত্র যার একটি পোস্টের কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, যার কথা বলার কারণে, যেই 52 ভাষা আন্দোলনের মাধ্যমে কথা বলার স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, সেই কথা বলার জন্যই, সেই আওয়াজ তোলার জন্য, সেই ফেসবুক জাস্ট পোস্টের কারণে তাকে মর্মান্তিক মৃত্যু বরণ করতে হয় তার নিজের ক্যাম্পাসে। চলুন আমরা দেখে আসি আবরার ফাহাদের গল্প। যেখানে ভালো লাগে